আমি সুভাষ বলছি। শৈলেশ দে, পর্ব ১৪। লক্ষ্যভেদ না করে কাউকে ফিরে আসা চলবে না। তার জন্য যদি প্রাণ যায় তো যাক, তবু কার্যোদ্ধার করা চাই। আর আঘাত করতে হবে ব্রিটিশ শাসনযন্ত্রের স্টিল ফ্রেম বাছাই করা সব শ্বেতাঙ্গ অফিসারদের ওপর, কোনো সাধারণ লোককে নয়। রক্তের অক্ষরে শপথ নিলেন বিভির বিপ্লবী তরুণবৃন্দ। তাই হবে। কথা দিলাম যে কার্যোদ্ধার না করে কোনো ক্ষেত্রেই আমরা ফিরে আসব না, একটি প্রাণীও না। প্রথম টার্গেট বাংলার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ F.J. লোম্যান। সেই লোম্যান যাকে লক্ষ্য করে চট্টগ্রাম কালারপোল সংগ্রামের বীর শহীদ দেবপ্রসাদ গুপ্ত তার অন্তিম মুহূর্তে খেদোক্তি করে বলেছিলেন, আমার হাতটা অকেজো হয়ে পড়েছে, নইলে লোম্যানকে আমি গুলি করতাম। পরিকল্পনা প্রস্তুত, অস্ত্রশস্ত্র পরীক্ষা করে দেখা হয়েছে, এখন শুধু সুযোগের অপেক্ষা মাত্র। সুযোগ পাওয়া গেল ১৯৩০ সালের ২৯শে আগস্ট, ডালহাউসি স্কোয়ারের ঘটনার ঠিক ৪ দিন বাদে। সকাল তখন প্রায় ৯টা। হঠাৎ ঢাকা মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণ থেকে ভেসে এলো পরপর কয়েকটা রিভলভারের গর্জন। দ্রাম দ্রাম দ্রাম। সঙ্গে সঙ্গে দুজনকে লুটিয়ে পড়তে হলো শক্ত মাটির বুকে। একজন বাংলার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ স্বয়ং মিস্টার F.J. লোম্যান, অন্যজন ঢাকার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কুখ্যাত মিস্টার E. হডসন। ঢাকাতে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে যায় যার জুড়ি ছিল না। পরিকল্পনা ছিল নিখুঁত। জল পুলিশের সুপারিনটেনডেন্ট মিস্টার বার্ট অসুস্থ। চিকিৎসার জন্য তিনি তখন মিটফোর্ড মেডিকেল স্কুল হাসপাতালে ছিলেন। পুলিশ সুপার হডসনকে সঙ্গে নিয়ে লোম্যান এসেছিল তাকে দেখতে। বলাই বাহুল্য যে এই উপলক্ষে সশস্ত্র প্রহরীর ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না। সর্বোপরি সাধারণ পোশাক পরিহিত গুপ্তচরের দল যে কত ছিল তার বোধহয় গোনাগুনতিই নেই। তবু কিছুতেই কিছু হলো না। ফেরার পথে হাসপাতালের সিঁড়িতে পা দিতেই পাশের দেবদারু গাছের আড়াল থেকে গর্জে উঠল অগ্নিবর্ষী রিভলভার। দ্রাম দ্রাম দ্রাম। সঙ্গে সঙ্গে উভয়ই লুটিয়ে পড়ল মাটিতে। লোম্যান সম্বন্ধে প্রশ্নই ওঠে না। হডসনও বাঁচবে কিনা বলা শক্ত, কারণ আঘাত গুরুতর। বাঁচলেও তাকে পঙ্গু হয়েই থাকতে হবে আজীবন। ঘটনাটা যেমন আকস্মিক তেমনি অস্বাভাবিক। কাছাকাছি প্রতিটি লোক বিভ্রান্ত, প্রতিটি লোক দিশেহারা। কি যেন হয়ে গেল, বিশ্বাস করাও যেন শক্ত। শুধু বিভ্রান্ত হলো না সামনেই দাঁড়ানো সরকারি কন্ট্রাক্টর সত্যেন সেন। পুরস্কার ও খেতাবের লোভে সঙ্গে সঙ্গেই বাঙালি বীর পুঙ্গব দুহাতে জাপটে ধরলেন আততায়ীকে। না, মশা মাছি মারবার জন্য আততায়ী তার মূল্যবান গুলিটাকে নষ্ট করতে রাজি হননি। বিনিময়ে দিয়েছেন শুধু একটিমাত্র ঘুষি। ওই একটি ঘুষিতেই বীর পুঙ্গবের খেতাবের লোভ ঘুচে গেল জন্মের মতো। হইচই শুনে বাগানের মালি ও ঠাকুর চাকরদের মধ্যেও ছুটে এসেছিল কেউ কেউ। তবে আততায়ীকে ধরার চাইতে প্রাণ নিয়ে পালানোর ব্যাপারটাই যেন তাদের উৎসাহটা বেশি দেখা গেল। ও পহেলে নাম্বার ডাকু হ্যায়। এদিকে আততায়ী তখন অদ্ভুত কৌশলে উঠে গেছেন হাসপাতালের উঁচু পাঁচিলের ওপর। সামনেই একটা গৃহস্থ বাড়ির জলের ট্যাঙ্ক। নিমেষেই তিনি জলের ট্যাঙ্কের ওপর উঠে একবার সোজা হয়ে দাঁড়ালেন। তারপরেই এক লাফে অদৃশ্য হয়ে গেলেন বাড়ির অভ্যন্তরে। আর তাকে দেখা গেল না। খবর শুনে হইচই পড়ে গেল চারিদিকে। বলে কি, এত পুলিশ, এত সেপাই সান্ত্রী, তার মধ্যে কিনা এই কাণ্ড! এই যে তাজ্জব ব্যাপার! না, দেখালে বটে, ধন্য ছেলে। সবাইকে ছাপিয়ে গেলেন মরমী কথাশিল্পী শরৎচন্দ্র। পরদিন বিভির অন্যতম নায়ক ভূপেনরক্ষিত রায়ের মুখে সব কথা শুনে সে কি তার আনন্দ! বারবার বলতে লাগলেন একটিমাত্র কথা, ধন্য ছেলে, বুঝিয়ে দিয়েছে যে
আমরা মুখ বুজে সব কিছু সহ্য করতে রাজি নই। প্রয়োজন হলে আমরাও জবাব দিতে জানি। দেখা হলে তাকে আমার আশীর্বাদ জানিও, বলো যে আমি তাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। শহরের সর্বত্র তখন একটা থমথমে ভাব। রাস্তায় লোকজনের চলাচলও তেমন নজরে পড়ে না। এমনকি ছোট ছোট শিশুরা পর্যন্ত কাঁদতে ভুলে গেছে কি এক অশুভ আশঙ্কায়। গোয়েন্দা পুলিশের বড় কর্তা নিহত। আঘাতটা যে ব্রিটিশ সিংহ নিঃশব্দে মেনে নেবে না তা বলাই বাহুল্য। প্রতিঘাতটা এবার কোন দিক থেকে আসবে কে জানে। অনুমান মিথ্যে হলো না, শুরু হলো অমানসিক অত্যাচার আর নির্যাতন। ইঙ্গিত পেয়ে সঙ্গে যোগ দিল শহরের নামী গুন্ডার দল। বাঁশের চাইতে কঞ্চিদর, সুতরাং অ্যাংলো ইন্ডিয়ান সমাজও বাদ গেল না, যেন তারাই ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিভু আর কি। বিচিত্রই অ্যাংলো ইন্ডিয়ানে সমাজ। ইংরেজ কোনোদিনও তাদের স্বজাতি বলে স্বীকার করেনি, আবার নিজ আভিজাত্যের গর্বে ভারতীয়দেরও ওরা আপনজন বলে মেনে নিতে নারাজ। ফলে ময়ূরপুচ্ছধারী দাঁড়কাক হয়েই ওরা রইল চিরদিন। তবে সেদিন কিন্তু ইংরেজ ওদের স্বীকৃতি দিতে এতটুকুও ইতস্তত করল না। তদুপরি সঙ্গে গুন্ডার দল তো আছেই, সুতরাং চালাও একতরফা মারপিট, গুন্ডামি আর অত্যাচার, আর লুট করো মানুষের যথা সর্বস্ব। মৌকা যখন পাওয়া গেছে তখন এই সুযোগে যত পারো হাতিয়ে নাও। তৎপরতা ব্যর্থ হলো না। আততায়ীকে ধরা না গেলেও তদন্তের ফলে তাদের নামধাম বিবরণ শেষ পর্যন্ত জানাতে আর বাকি রইল না শাসকদের। বিনয় বোস, মেডিকেল স্কুলের চতুর্থ বার্ষিক শ্রেণীর ছাত্র বিনয় বোস, বিক্রমপুর রাউতভোগ গ্রামের রেবতীমোহন বোসের ছেলে বিনয় বোস, তিনি এ কাণ্ডের মহানায়ক। সুতরাং যে করে হোক বিনয় বোসের সিট চাই। কোথায় বিনয় বোস? বাংলাদেশের প্রতিটি স্থানে তার ছবি টাঙিয়ে দেওয়া হলো। পুরস্কারের টাকা 5 থেকে 10,000 গিয়ে দাঁড়ালো, তবু তার কোনো সন্ধান পাওয়া গেল না। ফল হলো সুদূর প্রসারী। বিলেতে অনুষ্ঠিত রাউন্ড টেবিল কনফারেন্সকে কটাক্ষ করে বেশ একটু শ্লেষ ভরেই স্যার তেজ বাহাদুর সপ্রবৃত্তি করলেন। Have the work of round table conference put through by বিনয় বোস, অর্থাৎ তোমরা শক্তের ভক্ত, নরমের জম। একদিন হাজার বলা সত্ত্বেও আমাদের কথা তোমরা বুঝতে চাওনি। আজ বিনয় বোসের হাতের শক্ত ডান্ডা খেয়ে ঠিক তা বুঝে গেছ। যাকে নিয়ে এত কাণ্ড সে বিনয় বোস তখন কোথায়? এবার সে কথাই তোমাকে বলবো। এপারে নারায়ণগঞ্জ, ওপারে বন্দর। বন্দর আসলে কোনো সত্যিকারের বন্দর নয়, জায়গাটার নামই বন্দর। মাঝির লক্ষ্য আপাতত বন্দরের দিকেই। বন্দর থেকে পায়ে হেঁটে বৈদ্যের বাজার, আবার নৌকো। তবে এবার আর নকল মাঝি নয়, সত্যিকারের মাঝির নৌকো। মেঘনা পাড়ি দিতে হবে। যাত্রী সেই দুজনই, তবে এরা আলাদা লোক। মিঙা সাহেবদের বদলে এবারে এসেছেন অন্য দুটি প্রাণী, জমিদারবাবু আর ভৃত্য। বোধহয় কোনো মহাল বা কাছারি পরিদর্শন করতে চলেছেন। জমিদারবাবুটি হলেন বিভির অ্যাকশন স্কোয়াডের অন্যতম সদস্য সুপতি রায়, আর ভৃত্যটি নিজেই সে কথা অনুমান করে নাও। সকাল গড়িয়ে দুপুর, তারপর রাত্রি। অশান্ত মেঘনা, অবিরাম ঢেউ পড়ছে আর ভাঙছে। অবিরাম সেই ভাঙা গড়ার শব্দ চলছে, যেন শেষ নেই এই ভাঙা গড়া মিছিলের। দেখতে দেখতে এক সময়ে মেঘে মেঘে কালো হয়ে উঠল আকাশটা। শুরু হলো ঠান্ডা হাওয়া। শঙ্কায় শুকনো হয়ে উঠল মাঝির মুখ। গতিক সুবিধার নয়। মেঘনা আজ প্রায় সারাদিন ধরেই অশান্ত। বাতাসও ক্ষেপে উঠেছে। মনে হয় বড় রকমের ঝড় উঠবে। মেঘের কুণ্ডলিতে যেন তারই আভাস। অনুমান মিথ্যা হলো না। সহসা ঈশান কোণ থেকে বাতাস ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল উন্মত্তের মতো। সঙ্গে সঙ্গে উদ্দাম উচ্ছল মেঘনার সে কি বিচিত্র রূপ! সে কি তার নাচের ঘটা! বিরাম নেই, বিশ্রাম নেই।
উৎক্ষিপ্ত দু বাহু আকাশে তুলে দুরন্ত আক্রোশে মুহুর্মুহুর সে আঘাত করতে লাগলো নৌকার নড়বড়ে কাঠের খোলটার উপর, যেন নিজের রাজ্যে অনধিকার প্রবেশকারী এই তুচ্ছ প্রাণী কটাকে অতল সমাধিতে না পাঠানো পর্যন্ত কোনো রকমেই তার শান্তি নেই। আর পারলাম না কর্তা, হতাশভাবে বলল মাঝি, বাঁচতে হইলে আবার ঘাটের দিকে নাও ফিরাইতে হইবে। কি সর্বনাশ! জমিদার বাবুর সারা মুখে চিন্তার কালো রেখা। আমার যে অনেক কাজ পড়ে আছে, যেমন করে হোক আমাকে পার করে দাও মাঝি, তুমি বরং বেশি পয়সা নিও। পয়সা? জানোই যদি চইলা যায় তো পয়সা দিয়ে কি করুম? এই ঝড় তুফানের মধ্যে মেঘনা পাড়ি দিতে আমি কেন, আমার বাপে আইলেও পারবে না। তাই তো চিন্তিত হয়ে পড়লেন জমিদার বাবু। এখন উপায় কি করা যায় এখন? কেন, অত চিন্তার কি আছে? মাঝি উপায় বাতলে দিল, অত যখন জরুরি কাম তখন জাহাজে চইলা যান। সামনেই ফিলেগ স্টেশন, কন্ত স্টেশনে তুলিয়া দিয়া আসি, একটু পরেই জাহাজ আইব। অগত্যা তাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন জমিদার বাবু। উপায় কি? অনেক টাকা খাজনা বাকি পড়েছে, মহালে গিয়ে টাকাগুলো তুলতে হবে তো। কোনো স্থায়ী স্টেশন নয়, একটা অস্থায়ী ফ্ল্যাগ স্টেশন মাত্র। তবে আসার কথা এই যে এখানে পুলিশের কোনো সমারোহ নেই। বিনয় বোসের মতো একটা ডেঞ্জারাস ছেলের এখানে আসার কোনো কারণ নেই। তাছাড়া পুলিশের বেড়াজাল ডিঙিয়ে আসবেই বা কী করে? সুতরাং পুলিশ রেখে লাভ কি? একটানা ছুটে চলেছে মেঘনার ঢেউ ভেঙে লক্ষ্য তার ভৈরব। না, সপারিষদ জমিদারবাবু উধাও হয়েছেন, পরিবর্তে এসেছে আমাদের পূর্বেকার চেনা সেই সহজ সরল গ্রাম্য মুসলমান দুটি। বিভিন্ন শ্রেণীর যাত্রীর ভিড়। এই প্রচণ্ড ভিড়ের মধ্যে জমিদার বাবুটি সেজে সবার দৃষ্টি আকর্ষণ করে লাভ নেই। তার চাইতে আগেকার বেশি ভালো। যথা সময়ে ভৈরব, এবার ট্রেন, স্টেশনে পুলিশ অবশ্য রয়েছে, তা থাক না, দরকার হলে যুঝতে হবে, সমানে সমানে পাল্লা দিতে হবে, আত্মসমর্পণ কোনো মতেই নয়। সুতরাং বলতে গেলে পিস্তলের ট্রিগার সর্বক্ষণ মাথা উঁচিয়েই আছে, শুধু নেমে আসার অপেক্ষা মাত্র। চমক ভাঙল কিশোরগঞ্জ গিয়ে। সর্বনাশ! সারাটা প্ল্যাটফর্ম জুড়ে লাল পাগড়ির বেষ্টনী, গাড়ি নাকি সার্চ হবে। এখন উপায়? ইতিহাসের শেষ পর্বের যে এখনো অনেকটাই বাকি, এরই মধ্যে কি সব কিছু ভরাডুবি হবে? জানলার কাছেই দাঁড়িয়ে একজন রেলওয়ে টিটি, একগাল পান চিবোতে চিবোতে কৌতূহল ভরে এদিক ওদিক তাকিয়ে তিনি কি দেখছিলেন কে জানে। সঙ্গে সঙ্গে দুই মিঙা সাহেব গাড়ি থেকে নেমে গিয়ে একেবারে ভেঙে পড়ল তার পায়ের কাছে। কর্তা, একটা আকাম কইরা ফেলাইছি, এইবারের মতো আমাগো পোলাপানগো মাফ কইরা দেন। কি হয়েছে? সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন টিটি। আর কন কেন, তাড়াতাড়ি কইরা গাড়িতে উঠতে গিয়ে টিকিট কাটতে পারি নাই। এখন আমাগো ক্ষমাঘেন্না কইরা দুইখান টিকিটের ব্যবস্থা কইরা দেন, নইল আমাগো পুলিশে ধইরা লইয়া যাইব। দেখছেন না কেমন চোখ পাকাইয়া চাহিয়া দেখিতে আছে? দূর পাগল, হেসে বললেন টিটি, ওসব তোদের জন্য নয়। না না, অগো বিশ্বাস নাই, ওরা বেবাক পারে। তার থিকা আপনি আমাগো নিজের হাতে দুইখান টিকিট কাইটা দেন, আমরা টাকা দিতে আছি, আপনারে ও কিছু দিমু। কোথাকার টিকিট চাই? প্রশ্ন করলেন টিটি। খাইছে, জায়গার নাম তো মনে নাই। মকবুল চাচা কি যেন কইতেছিল, বেবাক ভুইলা গেছি। সবুর করেন, মনে কইরা কইতে আছি। হ হ, মনে হয়েছে, কইলকাতা কইলকাতা। ওইখানে গিয়ে আমরা কাপড়ের কলে কাম করুম। নেন, আর দেরি কইরেন না, আপনের চরণ ধরি, লন যান টিকিট ঘরে, আমরাও আপনার লগে যাইতে আছি। মল্লিকা দিব্যি দুজনে টিটির পেছনে পেছনে টিকিট ঘরের দিকে চলে গেলেন। ব্রিটিশ পুলিশকে ভাঁওতা দিয়ে ওরা দেখেও দেখল না,
কেনই বা দেখবে? টিটির হাতে রোজ এমন কত বিনে টিকিটের যাত্রী তো ধরা পড়ে, এরাও হয়তো তাই হবে। কিছুক্ষণের মধ্যেই আবার দুজন ফিরে এলেন, মুখে একগাল হাসি নিয়ে। এদিকে তল্লাশি তখন শেষ, সুতরাং গাড়িতে উঠতে আর কোনো বাধা নেই। মজা হলো ময়মনসিংহে গিয়ে বিনা মেঘে বজ্রপাতের মতো সহসা তীর বেগে কামরায় ঢুকলেন একজন দারোগা সাহেব, সঙ্গে জন কয়েক পুলিশ কনস্টেবল। সঙ্গে সঙ্গে দুজনের অন্য চেহারা। একজন ছেঁড়া কাঁথায় নিজেকে ঢেকে নিমেষে কামরার কাঠের মেঝেতে শুয়ে লম্বমান, অন্যজন দুহাত জোর করে অদূরে দণ্ডায়মান একান্ত অনুগত ভৃত্য কেষ্টর মতো। গাড়ি স্পিড নিয়েছে। দারোগা সাহেবও ততক্ষণ বেশ জমিয়ে বসেছেন দলবল নিয়ে। কথাবার্তা থেকে বোঝা গেল আপাতত তিনি জগন্নাথ ঘাটে চলেছেন মস্ত বড় একটা দায়িত্বপূর্ণ কাজ নিয়ে। তখনকার দিনের দারোগা, সুতরাং দাপট সাংঘাতিক। সিপাহীদের লক্ষ্য করে সে কি তার হম্বিতম্বি। আসুক না বিনয় বোস, আমিও জগন্নাথ ঘাটে গ্যাঁট হয়ে বসে আছি। চেনে না তো আমাকে? ক্যাঁক করে বাছাদনের টুটি চেপে ধরবো না? এই তেওয়ারি বন্দুকে সবসময় গুলি ভরে রাখবি? বিশ্বাস নেই ব্যাটাকে, হয়তো ধাঁই করে একখানা মেরে হডসনের মতো কোমর ভেঙে দেবে। আমার আবার হাটের ব্যামো, তাই তো এই নতুন মাদুলিটা নিতে হলো। এ কি? নিমেষে প্রসঙ্গ পরিবর্তন করলেন দারোগা সাহেব। বন্দুকের নলটা আবার আমার দিকে ধরে রেখেছিস কেন? ওটা একটু ঘুরিয়ে রাখ না বাপু। বলছি আমার হাটের ব্যামো, এসব ধকল কি আমায় সয়? হঠাৎ ছদ্মবেশী সুপতি রায়কে দেখে চমক ভাঙল দারোগা সাহেবের। তাই তো, এই লোকটা কে? সেই কখন থেকে হাত জোর করে দাঁড়িয়েই বা আছে কেন? কি রে? সঙ্গে সঙ্গে নিজের পদমর্যাদা সম্বন্ধে সচেতন হয়ে উঠলেন দারোগা সাহেব। অমন ঘোড়ার মতো হাঁ করে দাঁড়িয়েছিস যে? ওদিকে বসলেই তো পারিস। পোলাপনের মতো কি যে কন হুজুর। বিনয় একেবারে গলে গেলেন সুপতি রায়। আপনি হুকুম না দিলে কি আমরা বইতে পারি? বেয়াদপি হইব না? খুশি হলেন দারোগা সাহেব। হ্যাঁ, এই তো চাই। আহা, বিনয় বোসটা যদি এরকম লক্ষ্মী ছেলে হতো, তাহলে এমন হাটের ব্যামো নিয়ে আর এভাবে দৌড়ঝাঁপ করতে হতো না তাকে। ঠিক আছে, তুই বস ওদিকে। নিমেষে উদার হয়ে উঠলেন দারোগা সাহেব। আমি তোকে বসতে হুকুম দিলাম, তা তোর পায়ের কাছে ওটা আবার কে কাঁথা চাপা দিয়ে শুয়ে আছে? আর কন কেন হুজুর, প্রায় কেঁদে ফেললেন সুপতি রায়। আমার চাচাতো ভাই নুরমিঙা জ্বরে একেবারে বেহুঁশ, গা দিয়া দু চারটে গোটাও বাইর হইয়াছে। আল্লাহর মনে কে আছে কে জানে। হ্যাঁ, একে হ্যাটটির ব্যামো, তার উপর আবার বসন্ত। তিড়িং করে লাফিয়ে উঠে নিমেষে কামরার অন্য প্রান্তে সরে গেলেন দারোগা সাহেব। কথায় বলে, আপনি বাঁচলে বাপের নাম। এসব ছোঁয়াচে রোগ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল, বিশেষ করে এই হাটের ব্যামো নিয়ে। জগন্নাথ ঘাট এ লাইনে এটাই শেষ স্টেশন। এবার আবার স্টিমার। নিজের পদমর্যাদা জাহির করে দলবল নিয়ে সর্বাগ্রে নেমে গেলেন দারোগা সাহেব। সবশেষে নামলেন সুপতি রায় তার অসুস্থ চাচাতো ভাই নুরমিঙাকে নিয়ে। ছন্নছাড়া বিহঙ্গের মতো অসহায় ভাব। হবেই তো, বেচারা চাচাতো ভাইটি একে জ্বর, তার ওপর আবার বসন্ত। আল্লাহর মনে কি আছে কে জানে। সাঁতার কেটে চলেছে জলের ওপর দিয়ে। এবারের লক্ষ্য সিরাজগঞ্জ ঘাট, দূরত্ব সামান্যই। 3 দিন পেটে কোনো আহার পড়েনি, আজও যে পড়বে তেমন কোনো ভরসা নেই। কষ্ট না, কষ্ট কিসের? পরাধীনতার নাগপাশ যারা ছিন্ন করতে চান, সেই সব ঘর ছাড়া হতভাগ্যের দল জানেন যে এ পথ কুসুমাতীর্ণ নয়। সুতরাং সামান্য এই ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তাদের বিচলিত হওয়ার কথা নয়। বিচলিত হলেন সুপতি রায়, হলেন বিনয়ের কথা ভেবেই। এ ছেলে সাধারণ ছেলে নয়, অদ্ভুত ওর সাহস, অসাধারণ ওর দক্ষতা, নির্ভুল ওর নিশানা। অদূর ভবিষ্যতে এর চাইতেও অনেক বড় সংগ্রামে ওর মূল্যবান অধিনায়কত্বের প্রয়োজন। সেই দুরন্ত সংগ্রামে সিংহের মতো রুখে দাঁড়াতে হলে ওকে সুস্থ ও সমর্থ রাখা একান্তভাবেই দরকার। সুতরাং নিজের জন্য না হলেও
অন্তত ওর জন্য কিছু ব্যবস্থা করা প্রয়োজন, এখনই প্রয়োজন। পরে যে সুযোগ পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। স্টিমারে একমাত্র উপায় বাটলাম, তবে প্রথম শ্রেণীর সাহেব শুভ নিয়ে তার কারবার, তৃতীয় শ্রেণীর যাত্রীদের কথায় সে কি রাজি হবে? দেখাই যাক না একবার চেষ্টা করে। কনস্টেবলকে হাবিলদার সাহেব বলে আপ্যায়ন করলে অনেক ক্ষেত্রেই কাজ পাওয়া যায়, সুতরাং চেষ্টা করে দেখতে দোষ কি? এই যে, একগাল হেসে বাটলারের কেবিনের দরজায় গোড়ায় গিয়ে দাঁড়ালেন সুপতি রায়। আপনিই বুঝি এই লাইনের বড় বাটলার সাহেব? হ্যাঁ, কেন? বাটলার নিজের পদমর্যাদায় গম্ভীর। না, কিছু না। আমাগো সাহেব আপনার কথা এখনো প্যাচাল পারে। কয় যে জগন্নাথ ঘাট লাইনের বড় বাটলার সাহেবের হাতে যে খাওয়া একবার খাইছি তা বিলাতেও কোনো দিন খাই নাই, যেন জন্মের শেষ খাওয়া। কোন সাহেব? প্রশ্ন করে বাটলার। কেন, আমাগো চটকলের সাহেব। এই তো গত চৈত মাসে আপনার হাতে খাইয়া গেল, আপনার মনে নাই? সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ল বাটলার। কি জানি, হয়তো হবে। এমন কত সাহেবই তো এই লাইনে যাতায়াত করে, তাদের মধ্যে কে যে কোন কোম্পানির সাহেব তা কে আর মনে রাখতে গেছে। তাই কইছিলাম কি, আমাদের দুজনেরে কিছু দেন না কেনে? এত যখন নাম, তখন একটু চাখিয়া দেখি। না না, আপনের কোনো ক্ষতি করুম না, পয়সা যা লাগে দিমু। আর কোনো আপত্তি করল না বাটলার সাহেব। কেনই বা করবে? এই হবাগবা লোক দুটোর কাছ থেকে যদি বেশ কিছু হাতিয়ে নেওয়া যায় তো মন্দ কি? জগন্নাথ ঘাট থেকে স্টিমারে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে সোজা শিয়ালদা স্টেশন। কিন্তু না, শিয়ালদা নয়, দমদমেই সাহেবরা নেমে গেলেন গাড়ি থেকে। শিয়ালদা অনেক বড় স্টেশন, সংবর্ধনার আয়োজনটাও হয়তো বড় রকমই থাকবে। কি লাভ? তার চাইতে ছোট ছোট স্টেশন দমদমেই ঢের ভালো। এবার মকবুল চাচার সেই কাপড়ের কলে একটা কাজ গুটিয়ে নিতে পারলে আর ভাবনা কি। 7 নম্বর ওয়ালিউল্লাহ রেল বাড়ির মালিক সুরেশ মজুমদার। গোটা একতলাটা জুড়ে রিক্সা ও মোটর গ্যারেজ। জায়গাটা যেমন ঘিঞ্জি তেমনি অন্ধকার। 12 ঘর, এক উঠান। নানা জাতীয় লোকের বাস, পাঞ্জাব থেকে শুরু করে উৎকল পর্যন্ত কেউ বাদ নেই। হই হুল্লা সর্বক্ষণে লেগেই আছে। দোতলাটা ঠিক তার বিপরীত। ঘরগুলো বেশ প্রশস্ত ও মোটামুটি সুসজ্জিত, পরিবেশের দিক থেকেও অনেকটা শান্ত। তখনকার সময়ে পলাতক বিপ্লবীদের আশ্রয়স্থল হিসাবে বিভির বেশ কয়েকটি গুপ্ত ঘাঁটি ছিল। সুরেশবাবুর এই দোতলা বাড়িটাই ছিল তার হেডকোয়ার্টার। বাংলার গভর্নর অ্যান্ডারসন শুটিং মামলায় যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডে দণ্ডিতা উজ্জ্বলা মজুমদার তাঁরই মেয়ে। যথাসময়ে সুপতি রায় এখানে এসে হাজির হলেন বিনয়কে নিয়ে। যে গুরুদায়িত্ব তার হাতের ওপর ন্যস্ত হয়েছিল তাতে তিনি ব্যর্থ হননি। এবার তিনি নিশ্চিন্ত হতে পারলেন না সুরেশবাবু ও বিভির কর্মকর্তাগণ। জায়গাটা শহরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত, নিচে বহু রকম লোকের আনাগোনা। এই অবস্থায় বিনয়ের মতো ছেলেকে এখানে রাখা কোনো দিক থেকেই যুক্তিযুক্ত নয়। যত শিগগির সম্ভব তাকে আর কোথাও পাঠিয়ে দেওয়া প্রয়োজন। কিন্তু কাজটা সহজ নয়। বাংলাদেশের সর্বত্র তার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে ক্রমবর্ধমান পুরস্কার ঘোষণা। আগে ছিল 5,000, এখন পুরো 10। এ পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের চোখের ওপর দিয়ে তার অন্যত স্থানান্তরিত হওয়া চারটিখানি কথা নয়। তার চাইতেও বড় কথা টেগার্ড। বিপ্লব আন্দোলনের সব চাইতে বড় শত্রু চার্লস টেগার্ড। সত্যিই বিচক্ষণ লোক। মাত্র কিছুদিন আগে ডালহাউসি স্কোয়ারে তার ওপর বোমা নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু লাভ হয়নি কিছুই। এখনও তার জের মেটেনি। ধরপাকড় সমানেই চলছে। নেকড়ের মতো হিংস্র চোখ নিয়ে সে যে এখানেই এসে হানা দেবে না তা কে বলতে পারে। শত্রু হলেও বুদ্ধি, সাহস ও প্রত্যুৎপন্নমতিত্বের জন্য টেগার্ডকে প্রশংসা না করে উপায় নেই।
ব্রিটিশ রাজত্বের ইতিহাসে এমন ধূর্ত ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অফিসার আর দ্বিতীয়টি দেখা যায়নি। বিশেষ করে পুলিশ কমিশনার হিসেবে কলকাতার গুন্ডার বংশকে যেভাবে তিনি নির্বংশ করে ছেড়েছিলেন তাতে শতমুখে প্রশংসা করতে হয়। অধুনা ভাবনা তার গুন্ডাদের দিয়ে নয়, ভাবনা বাংলাদেশের এই মৃত্যু পাগল ছেলেগুলোকে নিয়ে। ব্রিটিশ সাম্রাজ্যকে ভাবনা মুক্ত করতে হলে ওদের নির্মমভাবে দমন করা ছাড়া কোনো উপায় নেই। এহেন ওটেগার্টের নজর এড়িয়ে বিনয়কে অন্যত্র স্থানান্তরিত করা সম্ভব হবে কিনা কে জানে। সিগন্যাল ডাউন, কলকাতা থেকে গাড়ি আসার সময় হয়েছে। এরই মধ্যে ইঞ্জিনের আলোতে আলোকিত হয়ে উঠেছে গোটা স্টেশন অঞ্চলটা। ব্যান্ডেল জংশনে পাহারারত সশস্ত্র পুলিশ বাহিনী প্রস্তুত। কঠোর নির্দেশ, কলকাতা থেকে বাইরে যাবার প্রতিটি গাড়ি, প্রতিটি কামরার উপর সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিনয় বোস কোনো রকমেই যেন বাইরে পালিয়ে যেতে না পারে। খুব সাবধান। কিন্তু এ কি? সহসা কি দেখে তটস্থ হয়ে উঠল সশস্ত্র পুলিশ বাহিনী। স্বয়ং জেলা ম্যাজিস্ট্রেটের গাড়ি এদিকেই এগিয়ে আসছে যে। কি ব্যাপার? তবে কি সাহেব এ ট্রেনে বাইরে কোথাও যাচ্ছেন সরকারি কাজে? না, সাহেব নন, তার কনফিডেন্সিয়াল ক্লার্ক সরোজ রায়। সঙ্গে রয়েছেন আরও দুজন, একজন যুবক, অন্যজন প্রবীণ। রায়বাবুরই কোনো আত্মীয় হবে হয়তো। সেলাম বাবুজি। সরোজবাবুকে দেখেই অভিবাদন জানালো সশস্ত্র প্রহরীর দল। হ্যাঁ হ্যাঁ, সেলাম, হেসে জবাব দিলেন সরোজবাবু। ভালো করে চারিদিকে নজর রেখো, আসামি যেন কোনো মতেই পালিয়ে যেতে না পারে। ধরিয়ে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার, তা যেন ভুলো না। আত্মীয় দুজনকে ট্রেনে তুলে দিয়ে একটু বাদেই আবার যথাস্থানে ফিরে গেলেন সরোজ রায় আর জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে, সঙ্গে সাহেবের সেই সুপরিচিত উর্দি পরা ড্রাইভার আর আর্দালি। মল্লিকা, বিশ্বাস করো আর নাই করো, যুবকটি কিন্তু আসলে স্বয়ং বিনয় বোস ছাড়া আর কেউ নন। আর প্রবীণটি হলেন বিভির অ্যাকশন স্কোয়াডের সিনিয়র সদস্য, রডা অস্ত্র লুণ্ঠনের অন্যতম নায়ক শ্রদ্ধেয় হরিদাস দত্ত। যাকে ধরবার জন্য এত কাণ্ড, সেই বিনয় বোস যে স্বয়ং জেলা ম্যাজিস্ট্রেটের গাড়ি করে তারেরই নাকের ওপর দিয়ে এমনি করে বাইরে চলে যাবে, তা বোধহয় শাসকদের স্বপ্নেরও অগোচর ছিল। এ ব্যাপারে বিভির শুভার্থী বন্ধু সরোজ রায়ের ভূমিকা ছিল সত্যিই অসাধারণ। সরকারি কর্মচারী হয়েও যেভাবে তিনি নিজের ওপর সমস্ত ঝুঁকি নিয়ে এ কাজে এগিয়ে এসেছিলেন, সচরাচর তার তুলনা মেলে না। কলকাতা থেকে কাতরাসগড় কলিয়ারি আশ্রয় নিলেন দলীয় বন্ধু অনাথ বন্ধু দাসের কোয়ার্টারে। বেশ বড় কোয়ার্টার, সুতরাং অসুবিধের কিছুই নেই। খুশি হতে পারলেন না বিনয়। বুক জুড়ে সর্বক্ষণ কিসের যেন একটা চাপা অস্থিরতা। পুলিশের বড় কর্তার লোম্যানকে তিনি নিজের হাতে শাস্তি দিয়েছেন। এখানেই কি তার কর্তব্য শেষ? আর কিছুই কি তার করণীয় নেই ভারতের স্বাধীনতা সংগ্রামে? কিছুই বুঝতে বাকি রইল না অভিজ্ঞ বিপ্লবী হরিদাসবাবুর। তাই দিনকতক বাদেই আবার তিনি কলকাতায় ফিরে পড়লেন বিনয়কে নিয়ে। আশ্রয়ের ব্যবস্থা হলো বেলেঘাটায়। সবশেষে দলেরই একজন মেটিয়াবুরোজ রাজেন গুহর বাড়িতে ব্যবস্থা করে দিল। রাজেনবাবু মহা খুশি। বিনয়ের মতো একজন আমার কাছে থাকবে, এ তো ভাগ্যের কথা। এমন ভাগ্য কজনের হয়? বিনয়েরও খুশির অন্ত নেই। লোক হিসেবে রাজেন্দার সত্যি তুলনা নেই। তার চাইতেও বড় কথা, তার ওই কচি কচি শিশুগুলো দেখলেই যেন আদর করতে ইচ্ছা করে। সর্বোপরি বৌদি তো নন, ঠিক যেন মা। সংসারে একমাত্র মা ছাড়া আর কারো কাছ থেকেই বুঝি এমন নিঃস্বার্থ অনাবিল স্নেহ পাওয়া সম্ভব নয়।